সম্মানিত সুধী, নমস্কার। ইংলিশ ক্লাসে স্বাগতম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসটি মূলত তাদের জন্যই যারা মনে করেন যে ইংরেজিতে তারা কিছুই পারেন না। তারা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারছেন না অথবা স্পোকেন ইংলিশ পারছেন না। মূলত আজকের ক্লাসটি তাদের জন্যই। আজকের ক্লাসটা আমরা শুরু করতে চলেছি একবারে জিরো লেভেল থেকে, একবারে শুরু থেকেই। এই শুরু থেকে ক্লাসটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে পরবর্তী ভিডিওগুলি পর্যায়ক্রমে দেখা হয়, তাহলে আমি বিশ্বাস করি যে তার ইংলিশে আর সমস্যা হওয়ার কথা নয়। সে 100% ইংলিশ শিখতে পারবে। কারণ বেসিক গ্রামার অথবা স্পোকেন ইংলিশের একবারে জিরো লেভেল, রুট লেভেল, একবারে মূলে আজকে আমি শুরু করতে চলেছি। তো শুরু করা যাক। মূলত একটা সেন্টেন্স দেওয়া আছে, নীল আকাশে খালি চোখে রাতের বেলা আমরা অনেক তারা দেখতে পাই। এই সেন্টেন্সটিকে ইংলিশ করতে হবে। সেন্টেন্সটি বড় দেখে অটোমেটিক্যালি আমাদের মনে একটা ভীতি উৎপন্ন হয় যে এত বড় সেন্টেন্স আমরা কেমন করে ইংলিশ করব। আসলে কিছুই না। আপনি যখন হাঁটতে পারবেন তখন 10 কিলো রাস্তা খুব সহজে হাঁটতে পারবেন। আর যখন আপনি হাঁটতে অক্ষম, হাঁটতে শিখেননি, হাঁটতে পারছেন না, তখন 1 কিলো হাঁটতে আপনার ভয় লাগবে। যখনই আপনি সেন্টেন্স গঠনের নিয়মাবলী জেনে যাবেন তখন এইটুকু সেন্টেন্স কেন, এর থেকে বড় বড় অনেক বড় বড় সেন্টেন্স অতি সহজেই লিখতে পারবেন। এটার জন্য আপনার কিছু কিছু শুধু একটু শ্রম দিতে হবে। শ্রমটি হচ্ছে আপনি কিছু ভোকাবুলারি সংগ্রহ করতে হবে এবং আমি যে প্যাটার্নগুলি, স্ট্রাকচারগুলি শেখাবো বা আলোচনা করব, এগুলি একটু চর্চা করতে হবে। ভোকাবুলারি ছাড়া, শব্দার্থ ছাড়া ইংলিশ পারা অসম্ভব। আমরা যদি রাতের বেলা ইংলিশ না জানি, আমরা এর ইংলিশ না জানি, অনেক এর ইংলিশ না জানি, তাহলে এটাকে, এই বাংলা সেন্টেন্সটাকে ইংলিশ করা আদৌ সম্ভব নয়। তাই ভোকাবুলারি অবশ্যই জানা থাকতে হবে। আর প্যাটার্ন, সেন্টেন্স প্যাটার্ন, এটা আমি এখানে আলোচনা করে নিচ্ছি। সো মাই ডিয়ার ইংলিশ লার্নার্স, এই সেন্টেন্সটি ইংলিশ করার আগে আমরা আর একটু ফ্ল্যাশব্যাক করে যাই, অর্থাৎ আমরা ভিত্তিতে শুরু করে দিই, আমরা মূলে শুরু করি। ইংলিশ শেখার যে বীজ বপন হয় সেটা হচ্ছে মূলত এই সেন্টেন্সের মধ্য দিয়ে। আমরা যে ইংলিশ শেখার বীজ বপন করি, ভিত্তি স্থাপন করি, প্রথম যেটা শুরু করি সেই সেন্টেন্সটি হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কারণ আমরা স্পোকেন ইংলিশ অথবা রিটেন ইংলিশে অধিকাংশই যে প্যাটার্নটি ব্যবহার করে থাকি, প্রায় 80 to 90% যে প্যাটার্নটি ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্ন। এরপরে ইম্পারেটিভ অপারেটিভ বিভিন্ন সেন্টেন্সের প্যাটার্ন ব্যবহৃত হয় এবং সেটা খুব কম। এই যে সেন্টেন্সটি আমরা ব্যবহার করব, আমরা ইংরেজি শিখি, এটাকে আমরা প্রথমত ইংলিশ করার চেষ্টা করি। আমরা ইংরেজি শিখি, এই সেন্টেন্সটাকে ইংলিশ করার জন্য যদি লিখি উই ইংলিশ লার্ন, এইভাবে লিখলে কিন্তু সেন্টেন্সটি সঠিক নয়। বাংলা এবং ইংলিশের মধ্যে পার্থক্য এটুকুই। আমরা ইংরেজি উই, ইংলিশের ইংরেজি ইংলিশ, শেখা ইংরেজি লার্ন, উই ইংলিশ লার্ন, কিন্তু নয়। আমরা সেন্টেন্সটা তৈরি করতে হবে ভিন্নভাবে। বাংলা স্ট্রাকচার এবং ইংলিশ স্ট্রাকচার একটু পার্থক্য রয়েছে। আমরা আজকে সেই পার্থক্যটুকুই জেনে নেব। তো এখানে আমাদের মূলত এলিমেন্টগুলি আগে জেনে নিতে হবে। একটি সেন্টেন্সে কি কি থাকে সেই এলিমেন্টগুলি যখন আমরা জেনে নেব, তাহলে সেগুলি যথাযথ স্ট্রাকচার অনুযায়ী বসিয়ে দিলেই আমরা একটা শুদ্ধ সেন্টেন্স তৈরি করতে পারবো। একটি সেন্টেন্সে মূলত যখনই আমরা কোনো কিছু করি, বলি, তখন দেখা যাবে সেই সেন্টেন্সের মধ্যে একজন কর্তা থাকেন, একজন কিছু করেন। ওই কর্তা কিছু একটা কাজ করে থাকেন, মানে একজন সাবজেক্ট থাকবে, তারপর কিছু একটা করে থাকবে, অর্থাৎ একটা ভার থাকবে। কাউকে কিছু করা, কোনো একটা কাজকে করা থাকবে, অর্থাৎ একটা অবজেক্ট থাকবে। দ্যাট ইজ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই তিনটি কম্পোনেন্ট বা উপাদান আমাদের একান্তে চিনে নিতে হবে, জানতে হবে, তখনই আমরা পারবো। মূলত আমরা ইংরেজি শিখি উই ইংলিশ লার্ন না বলে এটাকে সঠিকভাবে কেমন করে করব, এই কোশ্চেনটি জানার আগে আমাদের প্যাটার্নগুলি আগে জানতে হবে। এখানে কে ইংরেজি শিখে? আমরা শিখি। এই উইটা কিন্তু এখানে সাবজেক্ট, এখানে উইটাকে আমরা সাবজেক্ট ধরব। কি করি? শিখি। শিখি একটি কাজ, অতএব এটাকে আমরা ভার্ব ধরব। ভার্ব বলতে কোনো কিছু করা হয়, ভার্ব। যখন কোনো কিছু করি সেটাকে আমরা অবজেক্ট বলবো। কি শিখি? ইংরেজি শিখি, এটা মূলত অবজেক্ট। একটি সেন্টেন্সের এই বেসিক তিনটি কম্পোনেন্ট, তিনটি উপাদান, আমাদের মেইন উপাদান, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। কিন্তু বাংলা হাতে ইংলিশ করতে গিয়ে এইভাবে না লিখে আমাদের একটু ভিন্নতা রয়েছে। অর্থাৎ বাংলা বাক্যে প্রথমে বসবে সাবজেক্ট, তারপর বসবে অবজেক্ট, তারপরে ভার্ব। কিন্তু ইংরেজি বাক্যে
প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। দ্যাট ইজ এটাকে একটু ক্রস কানেকশন হবে, অর্থাৎ ভার্ব ইংরেজি বাক্যে সাবজেক্টে পরে বসবে, আর বাংলা বাক্যে ভার্ব সবার শেষে বসবে, আর বাংলা বাক্যে অবজেক্ট সাবজেক্টের পরে বসবে, ইংরেজি বাক্যে সবার শেষে বসবে। এই প্যাটার্ন অনুযায়ী আমরা ইংরেজি শিখি, এর সঠিক ইংলিশ হবে উই লার্ন ইংলিশ। অর্থাৎ উই এখানে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট ব্যবহার করলাম, এখানে আমাদেরকে ক্রস কানেকশন দিতে হবে। সবসময় মনে রাখতে হবে বাংলা বাক্যে সবার শেষে ভার্ব থাকে। এই বাংলা বাক্যে যে সবার শেষে ভার্ব থাকে, এই কথাটি আমাদের মনে রাখার জন্য আমরা একটা গল্পের ব্যবহার করতে পারি। গল্পটি ঠিক এখানে বাংলা বলতে বাঙালি পরিবার, ইংরেজি বলতে ইংলিশ পরিবার, এই দুই পরিবারের খাওয়ার স্টাইল লক্ষ্য করি। আমরা বাঙালিগুলি যে ট্র্যাডিশনালিভাবে খাওয়া খাই, যে সিস্টেমে খাই, যে ধরনে খাই, সেটা হলো বাড়ির মা ভাত রান্না করেন। ভাত রান্না করে সবাইকে আগে খাওয়ান, খাওয়ার পরে যা থাকে তা মা সবার শেষে খাইতে বসেন। কিন্তু ইংরেজ মায়েরা তা করে না। ইংরেজ মায়েরা সবসময় বাবার সাথে খাইতে বসেন। দ্যাট ইজ আমরা যদি সাবজেক্টটাকে বাড়ির বাবা ধরে নেই, অবজেক্টটাকে অন্য সদস্য ধরে নেই, আর ভার্বটাকে মা ধরে নেই, তাহলে বাবা মা ভাই বোন মিলে একটি পরিবার। বাবা মা ভাই বোন মিলে একটি পরিবার। বাংলা বলতে বাঙালি পরিবার, ইংরেজি বলতে ইংরেজ পরিবার। এখানে দেখা যাচ্ছে বাড়ির যে বাংলাদেশের বা বাঙালি যে স্টাইল, বাড়ির কর্তাই হচ্ছে আমাদের বাবা। খাওয়ার স্টাইলে বাবা খাইতে বসবেন, উনার সাথে সাথে অন্য সদস্যরাও বসবে খাইতে, বাবার সাথে ভাই বোনেরা বা ছেলে মেয়ে বা অন্য সদস্যরা খাইতে বসবেন। মা সবাইকে ভাত পরিবেশন করে খাওয়াবেন, খাওয়ানোর পরে উনি সবার শেষে খাইতে বসবেন। এটা হচ্ছে বাঙালি স্টাইল। কিন্তু ইংরেজ স্টাইলে দেখব বাবা যেখানে খাইতে বসবে ওর সাথে মাও খাইতে বসবে, অর্থাৎ বাবা মা একসাথে ওনারা বসে খান। পাশে অন্যান্য সদস্য থাকতে পারে, কিন্তু বাবার সাথে মা বসবেনই। তাই এইটুকু যদি উদাহরণ মনে রাখতে পারি, তাহলে বাংলা এবং ইংরেজি বাক্যের এই পার্থক্যটুকু আমরা সহজে মনে রাখতে পারি। বাংলা বাক্যে সবার শেষে ভার্ব বসে, অর্থাৎ বাঙালি মায়েরা সবার শেষে খান। ইংরেজি বাক্যে বাবার সাথে মা খান, অর্থাৎ সাবজেক্টের পরেই ভার্ব বসবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি পরিবারে কিন্তু মায়ের ভূমিকা অপরিসীম। মা ছাড়া একটি পরিবার কখনোই সম্পূর্ণ নয়। একটি পরিবারে মা থাকতেই হবে। মা থাকলে সমস্ত পরিবারের দায় দায়িত্ব মায়ের উপর পড়ে, মার কাছে সব তথ্য পাওয়া যায়। অর্থাৎ পরিবারে কে কোথায় গেছে এটা কিন্তু বাবা বলতে পারবে না, এটা মাই বলতে পারবে। তদ্রূপ মাকে আমরা বিভিন্নভাবে প্রশ্ন করে একটি সেন্টেন্সের বিভিন্ন অংশ আমরা খুঁজে পাবো। মাকে প্রশ্ন করে বাবার সন্ধান পাবো, মাকে প্রশ্ন করে ভাইয়ের সন্ধান পাবো, মাকে প্রশ্ন করে আঙ্কেলের সন্ধান পাবো। কিন্তু বাবা তো বাইরে, কোথা যায় কথা নেই, ওনাকে প্রশ্ন করে উনি তথ্য দিতে পারবে না। তাই মাকে অর্থাৎ ভার্বকেই, এই যে একটা বড় সেন্টেন্স আছে, এই সেন্টেন্সে যতগুলো অংশ আছে, এই অংশগুলোকে খুঁজে বের করতে গেলে আমাদের ভার্বকে প্রশ্ন করতে হবে। একটি পরিবারের সমস্ত সদস্যের খোঁজ নিতে গেলে মাকে প্রশ্ন করতে হবে। তো আমাদের যেহেতু প্রথমত সাবজেক্ট দরকার, এই সাবজেক্টকে আমরা ভার্বকে প্রশ্ন করব, ভার্বকে প্রশ্ন করতে হবে। সাবজেক্টকে যদি প্রশ্ন করি, সাবজেক্ট পেতে গেলে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করতে হবে, কে। অবজেক্ট পেতে গেলে ভার্বকে কি দ্বারা বা কাকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। এই জায়গাটা হয়তো বা আলোচনাটা কম দেখা যাচ্ছে, আমি বলে দিচ্ছি। আমরা যদি একটি সেন্টেন্সের সাবজেক্টকে খুঁজে বের করতে চাই, তাহলে প্রথমত আমাদের ভার্বকে কে দ্বারা প্রশ্ন করতে হবে, তাহলে সাবজেক্ট পাবো। ওই সেন্টেন্সে যখন অবজেক্টকে আমরা খুঁজে নেব, তখন ওই ভার্বকেই কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাবো। শুধু তাই নয়, একটি সেন্টেন্স গঠনের যে মেইন প্রশ্নকর্তা তা হলো WS ওয়ার্ডগুলি, 5 WS, অর্থাৎ কে, কখন, কোথায়, কিভাবে ইত্যাদি দ্বারা প্রশ্ন করতে পারবো, অর্থাৎ হু, হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ। এই WS ওয়ার্ডগুলি দিয়ে আমরা ভার্বকে যতবার প্রশ্ন করব ততবার একটি সেন্টেন্সের অংশ পাবো, এবং সেই অংশটু সেই সেন্টেন্সের নিয়ম মোতাবেক আমরা বসিয়ে দেব। তাহলে যদি আমরা এই সেন্টেন্সটাকে এখন সঠিক ইংলিশ করি, এই প্যাটার্ন অনুযায়ী, মানে সাবজেক্টের পরে ইংরেজি করার সময় সাবজেক্টের পরে অবজেক্ট ব্যবহার করতে হবে, ভার্ব ব্যবহার করতে হবে, তার অবজেক্ট ব্যবহার করতে হবে, কিন্তু এখানে উল্টো করা আছে। আমরা এখন সঠিকভাবে লেখার চেষ্টা করি। একটি সেন্টেন্সের ইংরেজি প্যাটার্ন অনুযায়ী প্রথমে বসবে সাবজেক্ট। যেহেতু এখানে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, সাবজেক্ট বা এটা আছে, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব দেওয়াই আছে,
এটাকে এখন ইংলিশ করার সময় আমাদের যে একটু উল্টো করতে হবে, একটু চেঞ্জ করে নিয়ে আসতে হবে, সেটুকু করবো। প্রথমে কি বসবে ইংরেজি বাক্যে? প্রথমে বসবে সাবজেক্ট। সাবজেক্ট কীভাবে পাবো? এই বাংলা বাক্যের যে ভার থাকবে, ক্রিয়া থাকবে বা মা থাকবে, তাকে আমরা কে দ্বারা প্রশ্ন করব। তাহলে যদি প্রশ্ন করি, কে শিখে? আমরা ইংরেজি শিখি। কে শিখে? উত্তর আসবে আমরা। এই উইটা হলো সাবজেক্ট, এর জন্য আমরা এখানে লিখব উই। সাবজেক্টের পরেই ভার বসবে, অর্থাৎ বাবার পরেই ইংরেজি বাক্যে মা বসবে। এখানে শিখা ইংরেজি লার্ন, আমরা এখানে লার্ন লিখলাম, উই লার্ন। সাবজেক্ট গেল, ভার্ব গেল, এরপরে ব্যবহার করতে হবে অবজেক্ট। এই অবজেক্ট কিভাবে বের করব? ঠিক এই ভার্বটাকেই আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। তাহলে প্রশ্ন করি, কি শিখি? আমরা ইংরেজি শিখি। এই বাক্যটা যদি প্রশ্ন করি, কি শিখি? উত্তর আসবে ইংরেজি। এই ইংরেজিটা হলো আমাদের অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব, এখানে অবজেক্ট বের করবো আমরা এখন ইংলিশ, উই লার্ন ইংলিশ। তাহলে দেখা গেল সাবজেক্ট সাবজেক্টের জায়গা থেকে গেল, এইখানে একটু আমরা ক্রস কানেকশন করেছি, মানে শেখাটার ইংলিশ আমরা সাবজেক্টের পরে ব্যবহার করেছি ইংরেজি বাক্যে, কিন্তু বাংলা বাক্যে সবার শেষে ভার্ব রয়েছে। সবসময় মনে রাখতে হবে বাংলা বাক্যে যে সবার শেষে যে ওয়ার্ডটি থাকবে সেটাই ভার্ব, এবং সেটাকেই বিভিন্নভাবে প্রশ্ন করে আমরা সেন্টেন্সের বাকি উপাদানগুলি খুঁজে বের করব, অংশগুলো খুঁজে বের করতে পারবো, এবং সেগুলির সিস্টেম মোতাবেক বসিয়ে দিলেই সুন্দর করে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারবো নির্ভুলভাবে। এইভাবে চর্চা করতে করতে আমরা যদি কথা বলার সময় আমরা স্ট্রাকচারগুলো ব্যবহার করব, এবং ফ্রি হ্যান্ড লেখার সময়ও আমরা এই স্ট্রাকচার ব্যবহার করব, এবং যখনই বেশি বেশি চর্চা করব তখনই এগুলো আমাদের অতি সহজেই মুখে মাথায় এসে যাবে, সহজেই লিখতে পারবো। যাকে এটি হলো আমাদের ভিত্তি। বাংলা বাক্যে সবার শেষে ভার থাকবে, ইংরেজি বাক্যে সাবজেক্টের পরে ভার বসবে, প্যাটার্ন একই, সাবজেক্ট ইংরেজি বাংলা দুই বাক্যে সমান বসবে, শুধু এইখানে একটা ক্রস কানেকশন। আমরা ইংরেজি শিখি, ছোট ইংরেজি আসবে, ইংরেজি হবে উই লার্ন ইংলিশ। এখন আমরা এই যে ভিত্তিটা স্থাপন করলাম, ইংরেজি শেখার যে বীজ বপন করলাম, এইখান থেকে এখন বড় বড় সেন্টেন্স লেখার চেষ্টা করব। তবে এটা ভিত্তি, এটা আমাদের মনে রাখতেই হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। বাংলা বাক্যে সবার শেষে ভার্ব, ইংরেজি বাক্যে সাবজেক্টের পরে ভার্ব। ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইটুকু ভিত্তি, এরপরে বাকি আরো অংশ থাকতে পারে, সেগুলোকে কোথায় কখন কিভাবে ইত্যাদি দ্বারা প্রশ্ন করব, এবং এক এক করে সেন্টেন্সের মধ্যে জুড়ে দেব। তা আমরা এখন এই বড় সেন্টেন্সটি ইংরেজি করার চেষ্টা করি। ক্লাসটা একটু বড় হতে চলেছে, সময় নিয়ে ধৈর্য নিয়ে দেখতে হবে, যদি একান্তে ইংরেজি শেখার ইচ্ছা থাকে, কারণ লেবার না দিলে আমরা কোনো কিছুতেই সফলতা আনতে পারি না। এটা একটি ভাষা, এই ভাষা শেখার জন্য আমাদের এর ভোকাবুলারি শব্দার্থ জানতে হবে এবং প্যাটার্ন জানতে হবে। প্যাটার্নটা ততটুকু গুরুত্বপূর্ণ নেই স্পোকেনের বেলায়, কিন্তু আমরা যদি প্যাটার্ন অনুযায়ী বলা শুরু করি তাহলে আমরা নির্ভুল হব, আমাদের দক্ষতা বেড়ে যাবে, কিন্তু ভোকাবুলারি অবশ্যই থাকতে হবে। So my dear learners, now we are going to translate this big Bengali sentence into English, and we shall apply this kind of system by which we have translate আমরা ইংরেজি শিখি, we learn English. নীল আকাশে খালি চোখে রাতের বেলায় আমরা অনেক তারা দেখতে পাই। আমরা স্বভাবতই বাংলা বাক্যে সবার সামনে যেটা থাকে সেটাকে আমরা লিখে ফেলি, বলে ফেলি, এটাকে সাবজেক্ট মনে করে ফেলি। এখানে প্রথমে আছে নীল আকাশ, আমরা নীল আকাশকে সাবজেক্ট ধরে নিতে পারি না। এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটি খুঁজে বের করতে হবে। সেই সিস্টেমটা কি? সিস্টেমটি বলে দেওয়া হয়েছে, বাংলা বাক্যে সবার শেষে যেটা থাকবে সেটা হবে ভার্ব। নীল আকাশে খালি চোখে রাতের বেলা আমরা অনেক তারা দেখতে পাই, এখানে দেখতে পাওয়াটা হচ্ছে আমাদের ভার্ব, এটাই বাড়ির মা। এই মাকেই বিভিন্নভাবে প্রশ্ন করে বাড়ির পরিবারের অন্যান্য সদস্যদের সন্ধান নেব আমরা, অর্থাৎ ভার্বকে প্রশ্ন করতে হবে। যেহেতু প্রথম ইংরেজি বাক্যে সাবজেক্ট বসে, প্রথম কাজ হলো আমাদের এই সেন্টেন্সটা থেকে সাবজেক্টটা খুঁজে বের করা। তাহলে নীল আকাশ তো মোটেও সাবজেক্ট না। আমরা যদি বলি দেখতে পাই, প্রশ্ন করলাম কে দেখতে পায়, কে দেখতে পায়, উত্তর আমরা কখনো নীল আকাশ পাবো না, এটার মধ্যে উত্তর খুঁজবো। নীল আকাশে খালি চোখে আমরা অনেক তারা দেখতে পাই, কে দেখতে পায়, উত্তর আসবে আমরা। এখানে উত্তর কিন্তু আমরা। এই আমরাটা হলো সাবজেক্ট, এটাই হলো আমাদের সাবজেক্ট। যেহেতু ইংরেজি বাক্যের প্রথমে সাবজেক্টের দরকার, কাজেই এখানে আমরা সাবজেক্ট ব্যবহার করব উই। ইংরেজি বাক্যে সাবজেক্টের পরে ভার্ব বসে, অর্থাৎ বাবার সাথে মা খাইতে বসেন, এখানে ভার্ব হচ্ছে দেখতে পাওয়া।
এটার ইংলিশটা আমরা লিখে দিই। পাওয়া ক্যাপাবিলিটি বোঝাচ্ছে, অতএব এখানে ক্যান আসবে। উই ক্যান, দেখা ইংরেজি সি। উই ক্যান সি, আমরা দেখতে পাই। এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব। এরপরে থাকতে হবে আমাদের অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ইংরেজি শেখার মূল, ইংরেজি শেখার ভিত্তি, এটা আমাদের ঠিক রাখতেই হবে। তাহলে উই ক্যান সি, এখন অবজেক্টের দরকার। অবজেক্ট বের করে নিয়ম কি শিখলাম? এই ভার্বটাকে যখন কি বা কাকে, হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করব, প্রশ্ন করার পরে যে উত্তরটা পাবো সেটাই হবে আমাদের অবজেক্ট। এখানে নীল আকাশ, খালি চোখ, রাতের বেলা কোনোটাই অবজেক্ট নয়। প্রশ্ন করে দেখি অবজেক্টে কি আসে। দেখতে পাই, কি দেখতে পাই, কি দেখতে পাই। হোয়াট ক্যান উই সি, আমরা কি দেখতে পাই? উত্তর আসবে অনেক তারা, অনেক তারা, তারা দেখতে পাই। তাহলে তারা এর ইংলিশ স্টার। যেহেতু তার পূর্বে একটি সংখ্যাবাচক শব্দ রয়েছে, অ্যাডজেক্টিভ রয়েছে, অতএব এই সংখ্যাবাচক শব্দটাও আমরা তারার পূর্বে লিখে দেব। তাহলে উই ক্যান সি, অনেকের ইংরেজি হবে মেনি। উই ক্যান সি মেনি, কি দেখতে পাই? তারা, স্টার। যেহেতু এখানে মেনি আছে এর জন্য আমরা নাউনটা প্লুরাল করে দিলাম, মেনি স্টার্স। উই ক্যান সি মেনি স্টার্স, আমরা অনেক তারা দেখতে পাই। ডিয়ার ইংলিশ লার্নার্স, আমাদের যে ভিত্তি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এইটুকু আমরা ঠিকভাবে এখানে ব্যবহার করলাম। এখন লক্ষ্য করি এই সেন্টেন্সের মধ্যে আরো অসংখ্য ওয়ার্ডস রয়েছে। এই ওয়ার্ডসগুলিকে এখানে সেটিং দিতে হবে। এখন কোনটা কিভাবে দেব সেটাই আমাদের এখন জানার বিষয়। সিস্টেম খুব সহজ, একটাই, একই সিস্টেম, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, যে একটি পরিবারের সদস্যদের সন্ধান নেওয়ার জন্য শুধুমাত্র মাকে প্রশ্ন করলেই তার উত্তরটি পাওয়া যাবে, বাপ ভাই বোন দিতে পারবে না। তদ্রূপ ইংলিশ সেন্টেন্সের, বাংলা সেন্টেন্সের গঠন করার সময় একমাত্র ভার্বটাকেই আমরা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন করতে থাকবো, একটি করে ওয়ার্ড পেয়ে থাকবো এবং সেটা লিখতে থাকবো। এখন আমরা এখানে প্রশ্ন করতে পারি, আরো কি আছে? আমরা কে দ্বারা প্রশ্ন করলাম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলাম। এখন প্রশ্ন করি, কোথায় দেখতে পাই? কোথায় দেখতে পাই? উত্তর আসবে কিন্তু নীল আকাশ, উত্তর আসবে নীল আকাশ। অর্থাৎ নীল আকাশটি এখানে আমাদের সেটিং দিতে হবে। আবার প্রশ্ন করব, আরো বাকি থাকবে, কখন দেখতে পাই? কখন, উত্তর আসবে রাতের বেলা। এই রাতের বেলা ওয়ার্ডটা এখানে সেটিং দিতে হবে। কিভাবে দেখতে পাই? খালি চোখে, এই খালি চোখের ওয়ার্ডটা এখানে সেটিং দিতে হবে। এখন জানার বিষয় হলো আমরা কোন প্রশ্নটা আগে করব। কোথা দ্বারা প্রশ্ন করব, না কিভাবে দ্বারা প্রশ্ন করব, নাকি কেমন দ্বারা প্রশ্ন করব? এই ক্ষেত্রে আমাদের ফলো করতে হবে এমপিটি। এমপিটি অর্থাৎ যেহেতু আমরা ডাব্লিউ দ্বারা প্রশ্ন করব, এই ক্ষেত্রে এম বলতে ম্যানার, মানে কিভাবে দ্বারা প্রশ্ন করব, দ্যাট ইজ ম্যানার বলতে হাউ, হাউ দ্বারা প্রশ্ন করব। পি বলতে প্লেস, প্লেসের ক্ষেত্রে আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করব। টি বলতে টাইম, টাইমের ক্ষেত্রে আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করব। এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। দ্যাট ইজ আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট লেখার পরে এরপরে যে বাকি অংশগুলো লিখব, বাকি অংশগুলো লেখার সময় প্রথমে প্রশ্ন করব হাউ দিয়ে, কিভাবে দিয়ে, তারপর প্রশ্ন করব হোয়ার, কোথায় দিয়ে, তারপর প্রশ্ন করব হোয়েন দিয়ে। এই এমপিটি স্ট্রাকচারটি মনে রাখতে হবে। তাহলে প্রশ্ন করে দেখি, হাউ দ্বারা প্রশ্ন করে থাকি, দেখতে পাই। এখন প্রশ্ন করলাম কিভাবে দেখতে পাই, উত্তর আসবে খালি চোখে, খালি চোখ দিয়ে, খালি চোখে। এখন খালি চোখ দিয়ে আমরা জানি এটা একটি পুরো সেন্টেন্স। সেন্টেন্সের সাথে যখন আমরা আরেকটি নাউন যুক্ত করব, এই নাউনটি যুক্ত করার সময় আমাদের একটি প্রিপজিশনের দরকার। প্রি মানে পূর্ব, পজিশন বলতে অবস্থান, পূর্ব অবস্থান। দ্যাট ইজ নাউনের পূর্বে বসে, যে সকল ওয়ার্ড নাউনের পূর্বে বসে ওই নাউনকে বাক্যের সহিত সম্বন্ধ স্থাপন করে দেয় তাদেরকেই প্রিপজিশন বলে। অর্থাৎ প্রিপজিশন একটি ম্যাচমেকার, মানে ঘটকের মতো কাজ করে। একটি পরিবারের সাথে অন্য একটা পরিবারের সদস্যকে এনে জুড়িয়ে দেওয়াটাই হলো যেমন ঘটকের কাজ, তদ্রূপ প্রিপজিশনের কাজটি হলো একটি সেন্টেন্সের সাথে একটা নাউনকে জুড়িয়ে দেওয়া। এটা একটি সেন্টেন্স, এটা একটি পরিবার, এর সাথে আমরা এই খালি চোখ নাউনটিকে যুক্ত করে দেবো। অর্থাৎ অন্য পরিবার থেকে এই মেয়েকে কনে সেজে এই পরিবারের সাথে যুক্ত করতে হবে, তার জন্য আমাদের মাঝখানে একটা ঘটকের দরকার আছে, মিডিয়ার দরকার আছে। তা কিভাবে দেখতে পাই? খালি চোখ দিয়ে। খালি চোখের ইংলিশ আমরা কি লিখবো? খালি চোখের ইংলিশ বেয়ার মানে খালি, নেকেট মানেও খালি। বেয়ার এই পাশে লিখি, চক্ষু ইংরেজি আইস,
খালি চোখ। উই ক্যান সি মেনি স্টার বেয়ার আইস, সেন্টেন্সটা কিন্তু হলো না, কারণ এই যে বেয়ার আইস খালি চোখ, এই নাউনটাকে আমাদের যুক্ত করার জন্য এখানে একটা আমাদের প্রিপজিশনের দরকার হবে। দ্যাট ইজ সাবজেক্ট ভার্ব অবজেক্ট এর পরে যতবার এক একটা নাউন যুক্ত করব ততবার এক একটা প্রিপজিশন যুক্ত করতে হবে, আর এই প্রিপজিশনটি তার ব্যবহারের ভিত্তিতে নির্বাচিত হবে। এখানে খালি চোখ দিয়ে এখানে অর্থ বোঝাচ্ছে দ্বারা দিয়া কর্তৃক। যখন দ্বারা দিয়া কর্তৃক বুঝাবে তখন আমরা প্রিপজিশন হিসেবে বাই অথবা উইথ ব্যবহার করতে পারি। বাই অথবা উইথ। ব্যক্তির ক্ষেত্রে হলে বাই হবে, বস্তুর ক্ষেত্রে হলে উইথ হবে। যেমন আ স্নেক ওয়াজ কিলড বাই আ স্টিক, বাই আ হান্টার উইথ আ স্টিক, অথবা বাই আ বয় উইথ আ স্টিক। অথবা বলতে পারি আ টাইগার ওয়াজ কিলড উইথ আ গান বাই আ হান্টার, অর্থাৎ একটি বাঘের দ্বারা বন্দুক দিয়ে একটি বাঘকে মারা হলো, একটি শিকারের দ্বারা বন্দুক দিয়ে বাঘকে মারা হলো। এখানে শিকারের দ্বারা, শিকারী কিন্তু ব্যক্তি, ও তার পূর্বে আমরা বাই ব্যবহার করছি, বাই আ হান্টার। বন্দুক দিয়ে, বন্দুক একটা বস্তু, সেক্ষেত্রে ব্যবহার করছে উইথ আ গান। আর টাইগার ওয়াজ কিলড উইথ আ গান বাই আ হান্টার। তদ্রূপ এখানে চোখ দ্বারা, এটা কিন্তু ব্যক্তিবাচক না, বস্তুবাচক, তার জন্য এখানে উইথ ব্যবহার করব, নট বাই। তাহলে উই ক্যান সি মিনিস্টার্স উইথ বেয়ার আইস, আমরা খালি চোখে অনেক তারা দেখতে পাই। এই পর্যন্ত হলো, আরো অনেক ওয়ার্ড বাকি আছে, সে ওয়ার্ডকে যুক্ত করার সময় ঠিক একই সিস্টেম ফলো করব। এখন হাউ দ্বারা প্রশ্ন করলে, এখন প্রশ্ন করো হোয়ার, কোথায় দেখতে পাই? কোথায় দেখতে পাই? উত্তর আসবে নীল আকাশ। কোথায় দেখতে পাই? উত্তর আসবে নীল আকাশ। নীল আকাশ, নীল এর ইংলিশ পাবো আমরা ব্লু, আকাশ এর ইংলিশ পাবো স্কাই। তাহলে এখানে লিখতে হবে ব্লু স্কাই। ঠিক তদ্রূপ এই ব্লু স্কাই নাউনটাকে এই বাক্যের সহিত যুক্ত করে দিলে এখানে একটা প্রিপজিশনের দরকার। কি প্রিপজিশন নিব এখানে? আর এটা পড়ার জন্য আমাদের প্রিপজিশন চ্যাপ্টারটি ভালো মতো জানা থাকতে হবে, তাহলে আরো ইজি হবে। যাক, নীল আকাশ একটি স্থান বোঝাচ্ছে। আমরা জানি স্থানের পূর্বে প্রিপজিশন হিসাবে ইন বসে, অ্যাট বসে, ইন অ্যাট। বড় জায়গা হলে ইন ব্যবহার করব, ছোট জায়গা হলে অ্যাট ব্যবহার করব। বড় সময় বোঝালে ইন ব্যবহার করব, ছোট সময় বোঝালে অ্যাট ব্যবহার করব। যেহেতু আকাশ একটি বড় বড় স্থান, অনেক তারা দেখতে পাই, একটা বড় স্থান, অতএব এখানে আমরা ইন প্রিপজিশন ব্যবহার করব। ইন, ইন দ্য ব্লু স্কাই, এখানটা দি লিখতে হবে, ইন দ্য ব্লু স্কাই। একক অর্থে বিরাজমান এমন সব নাউনের পূর্বে দি আর্টিকেল বসে, দি সান, দি মুন, দি স্কাই। তাহলে ইন দ্য ব্লু স্কাই, নীল আকাশে। এখন আরো বাকি আছে। এখন হোয়েন দ্বারা প্রশ্ন করি, দেখতে পাই, প্রশ্ন করি হোয়েন মানে কখন। কখন দেখতে পাই? উত্তর পাবো আমরা রাতের বেলা। রাতের বেলা। তাহলে রাতের বেলায়, রাতের ইংরেজি নাইট, রাতের ইংরেজি হলো নাইট। তাহলে এই নাইট নাউনের সাথে এখানে যুক্ত করতে হবে। নাইট অল্প সময়, অর্থাৎ নাইটের পূর্বে আমরা মূলত অ্যাট নাইট ব্যবহার করে থাকি, অ্যাট নাইট। তাহলে নীল আকাশে খালি চোখে, এখানে দেখা যাচ্ছে আর কোনো ওয়ার্ড বাকি নেই। যে কটা ওয়ার্ড ছিল সবগুলো আমরা ইনসার্ট করে দিয়েছি ঠিক নিয়ম মোতাবেক, এইভাবে প্রশ্ন করে করে। এখানে যদি আরো কিছু থাকতো তাহলে আমরা আরো কিছু এইভাবেই প্রশ্ন করে যুক্ত করব। তাহলে নীল আকাশে খালি চোখে রাতের বেলা আমরা অনেক তারা দেখতে পাই। উই ক্যান সি মেনি স্টার্স উইথ বেয়ার আইস ইন দ্য ব্লু স্কাই অ্যাট নাইট। উই ক্যান সি, আমরা দেখতে পাই, কি দেখতে পাই? মেনি স্টার্স, অনেক তারা। কিভাবে দেখতে পাই? উইথ বেয়ার আইস, খালি চোখে। কোথায় দেখতে পাই? ইন দ্য ব্লু স্কাই, নীল আকাশে। কখন দেখতে পাই? অ্যাট নাইট, রাত্রিতে। ডিয়ার ইংলিশ লার্নার্স, আমরা যদি এইভাবে এই নিয়মটা বারবার চর্চা করি, প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, লিখতে হবে, বলতে হবে, তবে স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিং আদৌ কোনো কষ্টকর বিষয় নয়। এক্ষেত্রে যদি আমাদের এই নিয়মটি ভালো মতো জানা থাকে এবং ভোকাবুলারিগুলি জানা থাকে, আমরা আরেকটা সেন্টেন্স চর্চা করতে পারি। এখন যে সেন্টেন্সে কিছু আগে বললাম আমরা ইংরেজি শিখি, আমরা ইংরেজি শিখি, ওটা সহজে পাইলাম। আমরা ইংরেজি শিখি, উই লার্ন ইংলিশ। উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। এখানে আরো একটা ওয়ার্ড বাড়িয়ে দেওয়া হলো, আমরা প্রতিদিন ইংরেজি শিখি। প্রতিদিন। তাহলে প্রতিদিনের জন্য এভরিডে এটা এখানে নিয়ে আসতে হবে। এক একটা বাড়বে ওয়ার্ড, এক একটা কোনো যুক্ত করে দেবো, কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক রাখবো। উই লার্ন ইংলিশ এভরিডে। উই লার্ন ইংলিশ এভরিডে।
উই লার্ন ইংলিশ এভরিডে। আমরা প্রতিদিন ইংরেজি শিখি। কোথা থেকে শিখি বলা হলো, আমরা প্রতিদিন অ্যাংলোস্ফিয়ার থেকে ইংরেজি শিখি। আমরা প্রতিদিন অ্যাংলোস্ফিয়ার হতে ইংরেজি শিখি। তাহলে আরো ওয়ার্ড বাড়লো, তাহলে হওয়ার জন্য হতে ইংরেজি ফর্ম নিব, ফ্রম অ্যাংলোস্ফিয়ার, ফ্রম অ্যাংলোস্ফিয়ার। We learn English every day from Anglosphere. We learn English every day from Anglosphere. Dear English learners, আমরা ঠিক এইভাবে চর্চা করতে থাকবো। এই একটি বড় সেন্টেন্স আমরা লিখলাম, আর একটা সেন্টেন্স চর্চা করি, একটু সময় লাগবে, কোনো ম্যাটার না, নো পেইন নো গেইন। আমাদের সময় দিতেই হবে ইংরেজি শিখতে গেলে। আর যাদের ইংরেজি শেখার তত ইচ্ছা নেই তাদের ভিডিওটি না দেখলেও হবে, তবে যাদের একান্ত ইংরেজি শেখার জরুরি, শিখাটাকে ডিটারমাইন্ড যে আমাকে ইংরেজি শিখতে হবে, তাদের জন্য এই ভিডিওটি টপ টু বটম দেখতে হবে। প্রতি শুক্রবার, প্রতি শুক্রবার মিস্টার রহিম, প্রতি শুক্রবার মিস্টার রহিম তার নিজ বাড়িতে, প্রতি শুক্রবার মিস্টার রহিম তার নিজ বাড়িতে নিজ হাতে ভিক্ষুকদের ভিক্ষা দেন। এই সেন্টেন্সটাকে ইংলিশ করতে হবে। প্রতি শুক্রবার মিস্টার রহিম তার নিজ বাড়িতে নিজ হাতে ভিক্ষুকদের ভিক্ষা দেন। আমাদের সিস্টেম বলে we need at first we need a subject, then verb and next object. From this sentence we will try to find out subject, verb and object by putting a question. We know that in Bengali sentence at the end there remains verb, that is mother of Bengali sentence. And in English sentence we will use that verb after subject. Then ভিক্ষা দেন, এখানে সবার শেষে প্রতি শুক্রবার মিস্টার রহিম তার নিজ বাড়িতে নিজ হাতে ভিক্ষুকদের ভিক্ষা দেন, এই সেন্টেন্সের মধ্যে সবার শেষে কি আছে? দেন। এটা হলো ভার্ব, এটাই হলো আমাদের মা বাংলা বাক্যে। এটাকে আমরা প্রশ্ন করে বাবার সন্ধান নেব, ভাই বোনের সন্ধান নেব, আঙ্কেলের সন্ধান নেব, যতগুলো পরিবারের সদস্য আছে সবারই একে একে সন্ধান নেব। প্রথমে আমাদের ইংরেজি বাক্যে কি দরকার? সাবজেক্ট দরকার। বাংলা ইংরেজি দুইটারই প্রথমে সাবজেক্ট দরকার। সাবজেক্ট বের করতে হবে। সাবজেক্ট কি এখানে প্রতি শুক্রবার? নো, সাবজেক্ট হচ্ছে দেন। কে দেন? কে ভিক্ষা দেন? উত্তর পাবো মিস্টার রহিম। মিস্টার রহিম, আমরা লিখবো মিস্টার রহিম। সাবজেক্ট ব্যবহার করলাম, এরপরে অবজেক্ট, সরি এরপরে ভার্ব। ভার্ব এখানে দেন, দেওয়া ইংরেজি গিভ। গিভ যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে এবং প্রেজেন্ট ইনডিফিনিট দেন। দিলেন যদি হতো তাহলে গিভ লিখবেন, দিবেন সেক্ষেত্রে উইল গিভ লিখবো। যেহেতু দেন সিম্পল প্রেজেন্ট, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, একটা এজ যোগ করলাম। মিস্টার রহিম গিভস, মিস্টার রহিম দেন। কি দেন? ভিক্ষা দেন। ভিক্ষা ইংরেজি কি এটা জানতে হবে। ভিক্ষার ইংরেজি যদি না জানি আমরা তাদের লিখতে পারবো না, বলতেও পারবো না। তাই লেবার দিতে হবে, প্রতিদিন 10-10টা ওয়ার্ড মুখস্থ করতে হবে। ওয়ার্ড মুখস্থ করার সিস্টেম কি? আমরা যা দৈনন্দিন দেখি সেই ওয়ার্ডগুলি নোটবুকে লিখে রাখতে হবে এবং এগুলোর ব্যবহার বারবার করতে হবে, মুখে লাউডলি উচ্চারণ করতে হবে, তবেই ওয়ার্ডগুলি আমাদের মাথায় থাকবে। দুইটা ওয়ার্ড খাতা লিখে রাখলাম, পরের দিন দেখলাম না, উল্টিয়ে হবে না। ওয়ার্ডগুলি ব্যবহার করতে হবে, বারবার ইংলিশ পড়তে হবে, লেগে থাকতে হবে। ইংরেজি শিখতে গেলে ইংরেজি লেগে থাকতে হবে। লেগে না থাকলে একদিন পড়লাম 10 দিন পড়লাম না, ইংরেজি শেখা কখনো হবে না। মিস্টার রহিম গিভস আর্মস, এখানে আর্মস মানে ভিক্ষা, আর্মস না, এল সাইলেন্ট। মিস্টার রহিম গিভস আর্মস, ভিক্ষা দেন। কাদেরকে দেন? ভিক্ষুকদের। এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ব্যবহার করলাম। এখন টু দা বেগার, ব্যাক মানে ভিক্ষা করা, এই যে বেগার্স ভিক্ষুকদের। মিস্টার রহিম গিভস আর্মস টু দা বেগার, মিস্টার রহিম ভিক্ষুকদের ভিক্ষা দেন। সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা পেয়ে গেছি। এখন বাকি অংশ ব্যবহার করতে হবে ঠিক একই নিয়মে। কি বলতে কি বললাম? এম পি টি। এম বলতে ম্যানার, তারপরে হলো প্লেস,
তারপর হচ্ছে আমাদের টাইম। তাহলে আমরা এখানে এখন প্রশ্ন করি কিভাবে দেন, ম্যানার দ্বারা প্রশ্ন করি কিভাবে দেন, উত্তর আসবে নিজ হাতে, নিজ হাতে, নিজ হাত দিয়ে। অতএব উইথ হিজ, নিজ ইংরেজি অন,